This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার মেয়ের সহকর্মী কি কে আছে এখানে? হয়তো বা নেই। কেন নেই তারা? আচ্ছা, কেন নেই তারা এখানে? আরজিকর হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো, এবং চেস্ট মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে, তারা 30 জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারলো না? আরজি করে এতগুলো মত ছিল, ইচ্ছা মতো আমাদের কেন কেউ সেদিন আমাদের সঙ্গে এসে দেখা করলো না? চেস্ট মেডিসিনের সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আরজি করে চেস্ট মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করে কেন? সেই রাতে যারা কর্তব্যরত ছিল আমার মেয়ের সঙ্গে 4 জন আরো ডক্টর, তাদের আমি এখন আর ডক্টর বলি না, তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে। কেন তারা আমাদের সঙ্গে কোনোদিন কথা বলেনি? কোনোদিন একবারও ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি, তার বাবা মা কেমন আছে, একবার দেখে আসি আমরা। আমার মেয়ের সার্টিফিকেট চাইতে আসিনি, আমার মেয়ের এখানে কি ঘটনা ঘটেছে সেটা বলুন। উনি একটা কথাও আর বলেননি আমাদের সাথে। কেন বলেননি? কিছুই কি জানতেন না? কিচ্ছু কি জানতেন না? সন্দীপ ঘোষ যদি না জানতেন তখন তাহলে ফোন করলে উনি কিভাবে বললেন বডিটা মর্গে পাঠিয়ে দাও? কি করে বললেন? আমার মেয়ের কি কোনো অভিভাবক ছিল না? ওটা কি একটা বেওয়ারিশ মেয়ে ছিল আমার? তো দিদি ডাক্তার, ভগবান এবার আপনার জন্য আপনি বেঁচে গেছে। সেই মেয়েটা পরিষেবা দিচ্ছিল সেখানে, তাকেই আরজি করে মর্গের লাশ হতে হলো। কোন রাজ্যে বাস করছি আমরা? আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মেয়েটা আমার অসাধারণ হয়েছিল, তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম? কে দেবে আমাকে এই জবাব? কি অপরাধ ছিল আমার মেয়েটা? আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, গতকাল 8ই আগস্ট 2024 সবথেকে কলঙ্কিত এবং ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় বুকে ঘটে যাওয়া এক কন্যার জীবনহানি হয়েছিল। শুধুমাত্র ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার কন্যা নয়, বিশ্বের অর্থাৎ মানুষের কাছে সাড়া ফেলে দেওয়া এক ঘটনা ঘটেছিল কলকাতার বুকে, বা সিটি অফ জয় যেটাকে বলা হয়, সেটা সিটি অফ সরোতে পরিণত হয়েছিল। এই 8ই আগস্ট 2024 কি ঘটেছিল? আরজিকর পিজিটি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের আমাদের প্রিয় বোন অভয়াকে আমরা হারিয়েছি সেদিন। অভয়া বোনটি তার নিজস্ব ডিউটি করে, অর্থাৎ মানুষের জীবন বাঁচিয়ে দিয়ে রোগীকে চিকিৎসা করার পর তিনি তার সেমিনার রুমে একটু হালকা বিশ্রাম নিচ্ছিলেন, এবং তারপর দিন অর্থাৎ 9 আগস্ট 2024 সেই সেমিনার হলে তার নিথর দেহটি পাওয়া যায় এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তারপর সেখানে আরজিকর কর্তৃপক্ষ এবং পুলিশ আসে, তারা সেটাকে আত্মহত্যা বলে মিডিয়ার সামনে থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু তারপর আমরা অটোপসি রিপোর্ট দেখি বা ময়নাতদন্তের রিপোর্ট দেখে তার উপরে বল প্রয়োগ এবং তার চোখ দিয়ে রক্তক্ষরণ থেকে শুরু করে দেহের সমস্ত অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়েছে, সেটা আমরা দেখতে পাই। ক্রমান্বয়ে এই সমস্ত ঘটনা চলতে থাকে। 10ই আগস্ট তো এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় যে আছে তার নামে, তাকে গ্রেপ্তার করা হয়। তারপর আরজিকর যে অধ্যক্ষ রয়েছে সঞ্জীব, সম্ভবত তাকে সে রেজিগনেশন দেয়। রেজিগনেশন দেওয়ার পর 12ই আগস্টে সন্দীপ ঘোষ
যে অধ্যক্ষ রয়েছে সে পদত্যাগ করে আর কি, এবং এটা ছিল টোটালি পুরো একটা ড্রামা, ওয়ান কাইন্ড অফ মেলো ড্রামা। তারপর পদত্যাগের পর তাকে কোথায় কলকাতা মেডিকেল কলেজ যেটা রয়েছে সেই মেডিকেল কলেজে তাকে আবার অন্য একটা পোস্টিং দিয়ে তাকে সেখানে ট্রান্সফার করা হয় বন্ধুরা। এই হচ্ছে গিয়ে গল্প। তো আমার বোন কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? বিচার পায়নি। অনেক জল গড়িয়ে গেছে, রাত দখল হয়েছে, এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সো কল্ড সোশ্যালিস্ট রয়েছে বা সমাজবিদ যারা রয়েছে, যারা কথায় কথায় রাস্তায় নেমে পড়ে, তো তাদেরকে সেরকম আমরা অ্যাক্টিভভাবে দেখতে পাইনি, আজ পর্যন্ত দেখতে পাইনি। আজকে 9 আগস্ট, এই 9 আগস্ট দিন আরজিকর হসপিটালে আমাদের এই অভয়া বোনের নিথর দেহটি পাওয়া যায়। তারপর অনেক জল গড়িয়ে যায়, সিবিআই তদন্ত হয়, পুলিশ তদন্ত করে, আদতে তার নিটফল কি? নিটফলটা 0 হলো বন্ধুরা। তো এরকম ঘটনা চলতে থাকে আজকে 1 বছর। শুধুমাত্র যে ওই সঞ্জয় রয় বলে যে সিভিক ভলেন্টিয়ার, তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তারপর কি হলো? সঞ্জয় রয় কিন্তু এখন জেলে একদম যেটা শোনা যাচ্ছে কমফোর্টেবল একটা জীবনযাপন করছে, তাছাড়া আর কিছু না। এবার একটা কথা বলি বন্ধুরা, দেখো যতটা রটে কিছুটা হলেও তো বটে। কেন বলছি কথাটা? তার কারণটা হচ্ছে কি, বলা হচ্ছে যে বাংলার শাসক এবং দিল্লির শাসক, এই দুটো দলের মধ্যে যে একটা গঠাপ রয়েছে, সেটা কিন্তু আমাদের এই আরজিকর বোনের এই জিনিসটা নিয়ে আমরা বুঝতে পারি। শুধুমাত্র এই দুটো দলের নয়, আমরা অপোজিশন, লাল, গেরুয়া, সবুজ বা যারা সবাই মিলে দেখি যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। কেন বলছি কথাগুলো বন্ধুরা? এই ঘটনার পর থেকে, আরজিকরের এই ঘটনার অভয়ার হত্যাকাণ্ডের পর থেকে আমরা দেখেছি যে অপোজিশন পার্টিগুলো যারা রয়েছে তারা অ্যাক্টিভভাবে কোনো আন্দোলনে কিন্তু সেরকম ঝাঁপিয়ে পড়েনি। কেন বলছি? তো তারপর কিছু সোশ্যালিস্ট যারা রয়েছে তারা সবাই মিলে যখন আন্দোলন করে, সেই আন্দোলনের পর সম্ভবত এই দিনটি হচ্ছে 14ই আগস্ট, আরজিকরের রাত দখল যে আন্দোলন হয়, সেই আন্দোলনের সময় এমার্জেন্সি ডিপার্টমেন্টে ভাঙচুর হয়। পুলিশ পাহারা রয়েছে, সমস্ত কিছু, হাই টাইট সিকিউরিটি, স্কটল্যান্ড ইয়ার্ড ধরা হয় যাদেরকে, তারা রয়েছে। তা সত্ত্বেও যারা এই কালপ্রিটগুলো ঢুকে এভিডেন্সগুলোকে লোপাট করার জন্য পুরো আরজিকরের যে এমার্জেন্সি ডিপার্টমেন্টটা, যেখানে পাশেই যে সেমিনার রুম তার পাশেই, সেখানে পুরো তছনছ করে দেয়। তারপরে কি একটা 4-14টা না কতটা এফআইআর হয়, কিছু লোককে ন্যাপ করা হয়, অ্যারেস্ট করা হয়। সে অ্যারেস্ট করার পর কি হয়েছে না হয়েছে সেই খবর কিন্তু আদৌ জানা যায়নি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওখানে কেন এরকম হয়েছে, তার কারণটা হচ্ছে বোনটা সৎ এবং নিষ্ঠভাবে কাজ করত, এবং গরিব মানুষ যারা চিকিৎসার জন্য যেত তারা ট্রিটমেন্ট পেত না। এমনকি তারা গভর্নমেন্টের যে মেডিসিনগুলো প্রোভাইড করা হতো সেগুলো একটা স্ক্যামের মধ্যে দিয়ে টোটালি পুরো সবাই যুক্ত থেকে, হ্যাঁ কি বলবো, দাদা দিদি থেকে শুরু করে সমস্ত কিছু সবাই যুক্ত থেকে, মেডিকেল স্টাফ থেকে শুরু করে বা অন্যান্য যারা রয়েছে কিছু, তারা মিলে সবাই সেখানে হয়তো দুর্নীতি করতো। সেই জিনিসটার জন্য বোন প্রতিবাদ করেছিল, তাই বোনটাকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। তো আমরা এত নির্লজ্জ মানুষ, তা সত্ত্বেও এত কিছু হয়ে যাওয়ার পর একটা বোনকে আমরা হারিয়েছি। শুধু ডাক্তার বোনকে নয় বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখলাম একটা ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র বাইপোল হয়েছে, সেই বাইপোল এই শাসক দল জিতে, সেই শাসক দল জেতার ফলে বিজয় উল্লাস করতে গিয়ে একটা ছোট্ট তামান্না, যার আশা ছিল, স্বপ্ন ছিল সেও ডাক্তার হবে বা আইপিএস হবে, আইএস হবে, সে দেওয়ালে ছোট্ট খুদে বোনটি লিখে রাখতো বা এঁকে রাখতো তার স্বপ্ন ডাক্তার হওয়া, তার স্বপ্ন আইপিএস হওয়া, আইএস হওয়া। কিন্তু সেই স্বপ্নটাকে শেষ করে দিল কারা? এই নৃশংস দুষ্কৃতীরা, যারা ভোটে জেতার উল্লাসে উন্মত্ত হয়ে বোমা বেড়ে বোনটাকে, তামান্না খাতুন বোনটাকে হত্যা করেছে। অন্যদিকে আনিস খান যে রয়েছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকেও হত্যা করা হয়েছে। সেই বিচার কিন্তু আজও হয়নি, আর হবে বলে মনে হয় না। তেমনি এই আরজিকরের অভয়া বোনটি বিচার পাবে না, আমি বলছি বন্ধুরা। কারণ বিচার কে দেবে? যেখানে সমস্ত কিছু সবাই মিলেমিশে মনে হচ্ছে যেন এক হয়ে গেছে। আজকে যার উপরে ভরসা করবে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা ভারতবর্ষের সবথেকে বড় একটা সংস্থা তদন্ত করার জন্য, সেই সংস্থাই আজকে নানা রকম তড়িঘড়ি নানান কিছু বলছে, অভয়ের মা বাবাকে ঘোরাচ্ছে,
দৌড়ে দৌড়ে তাদের কওমায় মাকে ইনসাল্টিং থেকে তার মেয়ে মারা গেছে, তার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। বন্ধুরা, একটা মেয়েকে ডাক্তার তৈরি করতে যে কতটা কাঠঘোট পোড়াতে হয় তার বাবা মা জানে, এবং ওই মেয়েটি জানে কতদিন রাত 24 ঘন্টা তাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হয়েছে। কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার সমস্ত মেধা সমস্ত নষ্ট করে দিয়েছে। যে মানুষের জীবন বাঁচাতো আজকে তার জীবনে বিপন্ন হয়ে গেল, তার জীবনে শেষ হয়ে গেল বন্ধুরা। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা দেখেছি কি, আমরা তো এখন কাকে বিশ্বাস করব? কাউকে বিশ্বাস করার নেই বন্ধুরা। সবুজ, গেরুয়া, লাল তারা কিছু মাঠে নেমেছে, কিন্তু তাদের প্রতিবাদ কই? তারা যেন নীরবে অন্য কাউকে সাহায্য করেছে সরকার বাঁচানোর জন্য, এবং এই সরকার বাঁচানোর জন্য সাহায্য করার ফলে কিন্তু এই সরকার বেঁচে যায়। এত কিছু করেও, এত কিছু মানে করাপশন থেকে শুরু করে সমস্ত কিছু হওয়ার ফলেও কিন্তু আমরা দেখছি কি কোনো কিছুই হচ্ছে না বন্ধুরা। একমাত্র তখন সোমোটো মামলা করেছিল ক্যালকাটা হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট। তারা বুঝতে পেরেছিল যে মহামান্য বিচারপতিরা যে এই পরিস্থিতির জন্য যদি তারা একমাত্র না দাঁড়ায় পাশে, তাহলে যেটুকুনি বিচার পাওয়ার আশা সেটাও সব নষ্ট হয়ে যাবে। কিন্তু কোর্ট কি করতে পারে বন্ধুরা? এভিডেন্স কারা দেবে? এভিডেন্স হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ দেবে, যারা ক্ষমতায় থাকে তারা দেবে, সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই। এবং তারপরে সিবিআই তদন্ত করলো, কি করলো? আমরা সিবিআইয়ের ভূমিকাও দেখে নিয়েছি, কোনো কিছুই আমরা দেখতে পারলাম না। এমনকি অভয়ের মা বাবাকে অপমান, ইনসাল্টিং এবং তাদেরকে হুমকি পর্যন্ত এখন দেওয়া হচ্ছে। তাদের এই প্রিয় কন্যাকে হারিয়েছে বন্ধুরা, তিল তিল করে যাকে তারা মানুষ করেছিল নিজের কোলে পিঠে করে, সেই কন্যাকে তারা হারিয়েছিল। আমরা এই রিসেন্টলি আমরা অভয়ের মতো আরেক মা তামান্না খাতুন এর মাকে আমরা দেখতে পাচ্ছি, তার আর্তনাদ, তার কান্না, তার ছোট্ট ফুটফুটে কন্যাকে হারিয়ে। কিন্তু কি দেখলাম? সেই তামান্নার মাকে প্রশাসন হুমকি দিচ্ছে বন্ধুরা। তাই এই হচ্ছে গিয়ে আমাদের বিচার ব্যবস্থা, এই হচ্ছে গিয়ে আমাদের প্রশাসন, এই হচ্ছে গিয়ে আমাদের সরকার। এবার কথা বলি, আমরা পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ রয়েছি। সেক্ষেত্রে আমরা তামান্নার, যেমন আমরা অভয়ার মা বাবা বিচারের ক্ষেত্রে আমরা কতজন মানুষ রাস্তায় নেমেছি। আমরা ভাবছি ও হয়ে যাক, ওই ডাক্তার আজকে যে আমাদের জীবন বাঁচাবে, যে ডাক্তার, সেই ডাক্তারের জীবন চলে গেল, তার জন্য আমাদের তাহলে জীবনটা কে বাঁচাবে? আমরা তার জন্য মাঠে নামলাম না বন্ধুরা। দ্বিতীয় কথা, আমরা নির্লজ্জের মতো সেই যে কি বলবো আর কি, যেখানে অভয়ার হত্যা হলো, যারা হত্যা করেছে বা যাদের কাছ থেকে বিচার পায়নি, তাদের ডাকে সাড়া দিয়ে মিটিং মিছিলে আমরা পর্যন্ত যাই। তাহলে আমরা কতটা নির্লজ্জ জাতি বন্ধুরা। এর থেকে নির্লজ্জ জাতি আমরা বাবারা নিজেকে বাঙালি বলে গর্ব করি, হতে পারে না বন্ধুরা। দ্বিতীয়ত, এই যে তামান্না বোনটি, তাকে যে হত্যা করেছে, কয়জন মানুষ আমরা তামান্না বোনটির মায়ের পাশে দাঁড়িয়েছি? তাহলে আমরা নির্লজ্জ নয় বন্ধুরা? এইবার একটা কথা বলি, এই প্রতিবাদের ক্ষেত্রে একমাত্র ছোট্ট একটা দল আইএসএফ, যে নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি কি বলেছেন তার একটা ক্লিপ ছোট্ট করে শোনো বন্ধুরা, তারপরে আমি আসছি। আমার তিলক, তোমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পাইনি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। শুনলে অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি আমার বোন এটা মনে করি, তাই আমারও যাওয়া দরকার এটাই মনে করি। তাই জন্য তার যতটা প্রতিবাদ আছে সে করেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা জায়গায় সরকার, সে রাজ্য সরকার হোক এবং কেন্দ্র সরকার হোক, সরকার 5 বছর অন্তর পরিবর্তন করা উচিত। না হলে কোনো সরকারকে আমরা এভাবে যদি 10 থেকে 15 বছর রেখে দিই, তাহলে এভাবে আমাদের অভয়ের মতো ডাক্তার বোন এবং তামান্নার মতো ছোট বোন এবং আনিসের মতো আমাদের ব্রিলিয়ান্ট ভাইটি, তাদেরকে প্রাণ হারাতে হবে, এবং তাদের প্রাণ হারানোর ফলেও তারা বিচার পাবে না বন্ধুরা। কারণ যে সরকারকে আমরা 10-15 বছর আমরা রেখে দিই, তারা জানে যে এত অন্যায় অবিচার হওয়া সত্ত্বেও 26,000 চাকরি চলে গেছে, আজকে চাকরি হারা শিক্ষকরা রাস্তায় ঘুরছে বন্ধুরা। তো এত কিছু হওয়া সত্ত্বেও যখন মানুষ তাকে ভোট দিচ্ছে, ভোট দিয়ে তারপর আবার ক্ষমতায় নিয়ে আসছে, তখন তারা দেখছে আমি তো এত অন্যায় করছি, এত অন্যায় সত্ত্বেও খুন, ধর্ষণ থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং চাকরি থেকে শুরু করে সমস্ত দুর্নীতিতে আমরা যুক্ত থেকেও আমরা ভোট পেয়ে যাচ্ছি, মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে আর পায় কে? তাই জন্য বলবো, রিকোয়েস্ট করবো প্রত্যেকটা সরকার, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন। তবেই কিন্তু মানুষের কল্যাণ হবে। না হলে এইভাবে আমাদের ডাক্তার বোন অভয়ের মতো বোনকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সে কিন্তু বিচার পাবে না। কারণ আমরা বিচার পাবো কার থেকে? যাদের উপরে বিচার দেওয়ার ব্যবস্থা নির্ভর করে থাকে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ, সে অ্যাডমিনিস্ট্রেটিভই যদি যে চালাচ্ছে
তাদের দলই যদি এই সমস্ত কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে তোমরা বিচার পাবে কী করে? তো বন্ধুরা, আমরা আশা করছি কোনো কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন আছে, পরিবর্তন না হলে কিন্তু এই ঘটনা আরও ক্রমান্বয়ে করতে থাকবে। এবং আজকে নবান্ন যে অভিযান মার্চ ফর নবান্ন, তাতে কিছু হবে না, কারণ পুলিশ অলরেডি সমস্ত জায়গায় ব্যারিকেড করে দিয়েছে। মানুষ হয়তো পুলিশের যারা যাবে তারা সংখ্যায় কম এবং নগণ্য, তাদের উপরে মানে কি বলবো, টিয়ার গ্যাস এবং কামান, মানে যা যা সমস্ত কিছু, ওয়াটার ক্যানন সমস্ত কিছু অ্যাপ্লাই করবে এটাকে ডোমিনেট করে দেওয়া, তাছাড়া আর কিচ্ছুই হবে না বন্ধুরা। কারণ প্রথম যখন এভাবে আমাদের অভয় বন্টিকে হত্যা করে দেওয়া হয়েছিল, অর্থাৎ 8ই আগস্ট এই ঘটনাটা ঘটেছিল রাত্রেবেলা। তারপর 9 আগস্ট যখন সেমিনার হলে এই বন্টির দেহ পাওয়া যায়, এবং ভাবতে পারো বন্ধুরা কতটা অত্যাচার, কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে বন্ধুরা, তার মুখ দিয়ে, তার সমস্ত কিছু মানে ময়নাতদন্ত অনুযায়ী সেই সমস্ত ভয়াবহভাবে তাকে হত্যা করা হয়েছে। একজন ডাক্তার যে মানুষের জীবন বাঁচিয়েছিল, কত একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে একটা জীবন, হাজার হাজার জীবন বাঁচিয়েছিল, সেই জীবনই আজকে দুষ্কৃতীরা নিয়ে নিল বন্ধুরা। তবুও আমাদের রাজ্যে কোনো বিচার হলো না। তাহলে আমরা এটুকুনি আমাদেরকে সকল সাধারণ মানুষের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট রয়েছে, আপনারা ভাবুন এবং চিন্তা করুন। কারণ এই ভাবনা চিন্তা যদি আপনারা আর না ভাবেন, তাহলে আপনাদের পরিবারের উপরেও যখন আঘাত হানবে তখন আপনারা কিন্তু আর কিছু করার সময় থাকবে না। কারণ আজকে আমরা ভাবছি আজকে ওই মেয়ের উপরেই হচ্ছে, ও পরের কন্যা আমার দেখার দরকার, ওটা ভ্রান্ত এবং ভুল ধারণা। কারণ পরের দিনও আপনার মেয়ে, আপনার মা বোন রাস্তা দিয়ে যাবে, তার উপরে এই ধরনের অত্যাচার হতে পারে। দুষ্কৃতীরা কিন্তু সাহস পেয়ে গেছে, এবং তাদের সাহস জগিয়েছে কারা? যারা ক্ষমতায় রয়েছে, তারাই কিন্তু এই দুষ্কৃতীদেরকে মানে আশ্রয় বা শেল্টার দিচ্ছে, যার ফলে তারা কিন্তু এত স্পর্ধা পাচ্ছে। কারণ নাহলে পুলিশ এবং সিবিআই পারে না, এমন কোনো কিচ্ছু নেই। তারা মাটির পুরো একদম 10 মানে ফুট নিচে থেকে তারা একটা চুল থাকলে চুল পর্যন্ত বের করে নেওয়ার ক্ষমতা আছে পুলিশ এবং সিবিআই থেকে, এই সমস্ত ডিপার্টমেন্টের। কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখলাম? সিবিআই থেকে শুরু করে সমস্ত তারা কিন্তু যেন অপারক, তারা কোনো জায়গায় যেন এক টাকায় আবদ্ধ বা সীমাবদ্ধ, তাদের হাত মানে বাধা রয়েছে। তার জন্য আজকে বিচার হলো না বন্ধুরা, বিচার হলো না আমার আরজি ঘরে নির্ভয়ার বিচার হলো না, আমার তামান্না বোনের ও যে রয়েছে সেই বিচার আমরা পেলাম না, আপনার আনিস খান ভাইয়েরও আমরা বিচার পেলাম না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ভিডিওটা অত্যাধিক পরিমাণে শেয়ার করো, যাতে করে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।